খুদে ফুটবলারদের হাতে ট্রফি তুলে দিলেন প্রধানমন্ত্রী। বললেন, খেলতে হবে মেসিদের মতো, স্বপ্ন দেখতে হবে দেশ গড়ার। প্রধানমন্ত্রীর চীন সফরের আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন রাষ্ট্রদূত বিশ্বকাপের সমর্থন চাইলেন যুক্তরাষ্ট্রের পক্ষে। Here to encourage the foreign minister and all Bangladeshis to support the United States in the World Cup going forward. বাংলাদেশের সফর ঠিক করে দেবে না অন্য কেউ। তারেক রহমানের প্রথম দ্বিপাক্ষিক সফরে গুরুত্ব পাবে শ্রমবাজার মুক্ত বাণিজ্য চুক্তি। বেইজিংয়ে তিস্তা প্রকল্প নিয়ে হবে আলোচনা। মালয়েশিয়ায় শ্রমবাজার খোলার প্রত্যাশা। মিয়ানমারের আরাকান আর্মির তাড়া খেয়ে নতুন সশস্ত্র গ্রুপের আনাগোনা রুমা থানচি সীমান্তে। চিঠিতে অবাধে চলার অনুরোধ জানালেও কঠোর বিজিবি। আমাদের একটা বর্ডার পোস্টে আউটপোস্টে তারা একটা চিঠি পাঠিয়েছে স্থানীয় কারবারির মাধ্যমে। খুব স্ট্রং একটা পজিশন হচ্ছে যে আমরা কিন্তু আমাদের সীমান্তের ভেতরে কোনো আর্মড গ্রুপকে আমরা অ্যালাউ করি না। সাবেক আইজিপি বেনজিরকে দেশে ফেরাতে মামলার নথিসহ সরকারের আবেদন। যথাযথ প্রক্রিয়া অনুসরণের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। গভর্নমেন্ট যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব শিগগির তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবে। আমরা পার্সুয়েশনে থাকব। সীমান্তে পুশিন চেষ্টা রুখে দেওয়ার প্রত্যয় 11 দলের। খুলনা সমাবেশে জামায়াত আমির বললেন, জাতিকে দেয়া কথা রাখেনি বিএনপি। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে। সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ব্রাজিলের জয়ে উচ্ছ্বাস উল্লাসে ভাসছেন বাংলাদেশের সেলেসাও সমর্থকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ছাড়াও সারা দেশের বিভিন্ন স্থানে বিগ স্ক্রিনে খেলা উপভোগ করেন তারা। হেক্সা মিশন পূরণে এই জয় আত্মবিশ্বাস যোগাবে ব্রাজিলকে, মনে করছেন সমর্থকরা। হেভিওয়েটদের ম্যাচ দেখেন ভিন্ন দলের ফুটবল প্রেমীরাও। বিশ্বকাপের গ্রুপ পর্বে প্রতিপক্ষ হাইতির জালে ব্রাজিলের একের পর এক গোল। জয়ের ঘ্রাণে তখন উল্লাসে মাতোয়ারা সেলেসাও সমর্থকরা। সকাল 6:30টায় শুরু হয় ম্যাচ। বড় পর্দায় উপভোগ করতে জার্সি পরে পতাকা হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি আর মহসিন হল মাঠে জড়ো হন হাজারো ব্রাজিল সমর্থক। অনেকে অপেক্ষায় ছিলেন মধ্যরাত থেকেই। কালকে রাত 11টা থেকে এখানে ওয়েট করতেছি খেলার জন্য। বিশ্ববিদ্যালয়ে এসে খেলা দেখছি, এর আগে কখনো আসি নাই। ছোটবেলা থেকে ক্রাউডের মধ্যে খেলা দেখতে অভ্যস্ত। এবারে একসাথে খেলা দেখার ইচ্ছা ছিল। গাড়িটাও অনেক সুন্দর করে কালার করছে, অনেক কষ্ট হয়েছে আমার। সেলেসাওদের নান্দনিক ফুটবল শৈলী দেখতে আসা সমর্থকদের করতালি আর স্লোগানে মুখরিত হয় পুরো ক্যাম্পাস এলাকা। সাধারণ শিক্ষার্থীদের সাথে খেলা উপভোগ করেন ছাত্র সংগঠনের নেতারাও। আগামী 20 জুলাইও ব্রাজিল খেলবে, মানে বিশ্বকাপের যে ফাইনাল ম্যাচ, সেই ফাইনাল ম্যাচও ব্রাজিল খেলবে। মিশন হেক্সার দিকে আমরা আরো এক ধাপ এগিয়ে গিয়েছি এবং এবার মিশন হেক্সা কমপ্লিট করব। অবশ্যই চাই ব্রাজিল প্রথম রাউন্ড পারে কোয়ার্টার ফাইনাল খেলুক, যাতে এই বিশ্বকাপটা আরো বেশি প্রাণবন্ত হয়। ম্যাচ জুড়ে ব্রাজিলের প্রতিটি আক্রমণ আর ড্রিবলিংয়ে সমর্থকরা মেতে ওঠেন বাঁধ ভাঙা উল্লাসে। জয়ের পর তাদের প্রত্যাশা সাম্বা ছন্দের এই ধারা বজায় রেখে হেক্সা জয়ের মিশন পূর্ণ করবে ব্রাজিল। একই সাথে নেইমারকে দ্রুত মাঠে দেখার আকুতি তাদের। আমরা এবার ইনশাল্লাহ মিশন হেক্সা পূরণ করে ছাড়বো। এবার আমাদের নেইমার নাই, কিন্তু ভিনি আছে। 6 স্টার, এটাই আমাদের এক্সপেকটেশন এবং পরবর্তী সবগুলো ম্যাচে ব্রাজিল জিতবে। আমরা আশা করি পরবর্তী ম্যাচে নেইমার ব্যাক করবে পুরোপুরি ফিট হয়ে, তার দলকে উজ্জীবিত করে আমরা আমাদেরকে চাঙ্গা রাখবে। ব্রাজিল ব্রাজিল। নেইমার নাই, তারপর আমরা 3 পিস ওদেরকে পরিয়ে দিছি। আমাদের কুনহা, তারপর ভিনিসিয়াস অনেক ভালো খেলছে। ব্রাজিলের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ হয়েছে। নেইমারকে জাস্ট 20 মিনিটের জন্য মাঠে দেখতে চাই। ব্রাজিলের ম্যাচ হলেও খেলা দেখতে আসেন আর্জেন্টিনা, জার্মানি, পর্তুগালের সমর্থকরাও। চলে একে অপরকে তুলোধুনো করার চেষ্টা। আজকে যদি ওরা নাও জিততো, হারায় যেত, তবে প্রথম গোলটা ওদেরকে আল্লাহ দান দিচ্ছে ভাইয়া।
এই দান না পাইলে আজকে ওরা 2টা গোলে জিততো না হলে। ওর কথা পুরাপুরি ভুল। আমাদের ব্রাজিল টিম আস্তে আস্তে উন্নত হচ্ছে। এই দলের সাথে এমন খেললে হবে না, যে ভালো টিমগুলো আছে তাদের সাথেও ভালো খেলতে হবে। ব্রাজিলের সমর্থকদের প্রত্যাশা অনুযায়ী ভালো খেলছে, আশা করব যে ভবিষ্যতেও এইভাবে খেলতে থাকবে। রাজধানীর মতোই দেশের বিভিন্ন জায়গায় বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেন ফুটবল প্রেমীরা। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় এলাকার সবাই একসাথে খেলা দেখেন। হাইতির সাথে এই জয় সেলেসাউদের আত্মবিশ্বাসকে চাঙ্গা করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে ভূমিকা রাখবে বলে মনে করেন সমর্থকরা। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। শুধু খেলাধুলা নয়, পড়ালেখার পাশাপাশি গান, বাজনা, আবৃত্তি, সংস্কৃতি চর্চা সহ বিভিন্ন কাজে যুক্ত হতে প্রাথমিক শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, খেলতে হবে মেসিদের মতো, যেতে হবে তাদের পর্যায়ে। এ সময় তারেক রহমান নতুন নানা উদ্ভাবনের পাশাপাশি ভবিষ্যতে দেশে আরও ভালো নেতৃত্ব গড়ে উঠবে বলে আশা ব্যক্ত করেন। টুর্নামেন্টের ফাইনালে বালক ক্যাটাগরিতে অংশ নেয় ময়মনসিংহের ত্রিশালের দড়িরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দারিয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এতে 1-0 ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয় বরিশাল বিভাগ। বালিকা ক্যাটাগরিতে অংশ নেয় ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রাজশাহীর পাবনার সাথিয়া উপজেলার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়। 4-2 গোলের ব্যবধানে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয় জোরগাছা ইউনাইটেড। আজকে ওয়ার্ল্ড কাপ হচ্ছে, যে ফুটবল ওয়ার্ল্ড কাপ হচ্ছে, এখানে রোনালদো খেলছে, এখানে মেসি খেলছে, এমবাপ্পে খেলছে, কিন্তু তোমাদের মধ্যে থেকে এরকম খেলোয়াড় তৈরি হতে হবে। শুধু ক্রিকেট দিয়ে নয়, ফুটবল দিয়ে আমাদেরকে চিনবে ইনশাল্লাহ, সুইমিং দিয়ে আমাদেরকে চিনবে ইনশাল্লাহ, হকি দিয়ে আমাদেরকে চিনবে ইনশাল্লাহ, টেনিস দিয়ে আমাদেরকে চিনবে ইনশাল্লাহ, সব রকম অন্য খেলা দিয়েও বাংলাদেশকে তোমরা সারা বিশ্বে হচ্ছে বাংলাদেশের অ্যাম্বাসেডর হবে তোমরা। প্রধানমন্ত্রীর চীন সফরের আগে পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় বলেন, বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে দীর্ঘমেয়াদে সমর্থন করলে ক্ষতিগ্রস্ত হবে না বাংলাদেশ। প্রধানমন্ত্রীর আসন্ন চীন ও মালয়েশিয়া সফরকে ঘিরে যখন কূটনৈতিক অঙ্গনে জোর আলোচনা, তখন ঢাকায় একের পর এক বৈঠকে ব্যস্ত সময় কাটালেন বিদেশি রাষ্ট্রদূতরা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান ও সুইডেনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেন পররাষ্ট্র উপদেষ্টা। স্পষ্ট বলেন, দেশের বিদেশ নীতি নির্ধারিত হবে জাতীয় স্বার্থে, বাইরের কোনো পক্ষের ইচ্ছায় নয়। চীন সফরের কাউন্টডাউন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কূটনৈতিক তৎপরতাও বেড়েছে রাজধানীতে। শনিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমে যান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি যুক্তরাষ্ট্রকে দীর্ঘমেয়াদে নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উল্লেখ করেন। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় জয় তুলে নিয়ে পরের রাউন্ডে উঠেছে যুক্তরাষ্ট্র। তাই পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে যুক্তরাষ্ট্রকে সমর্থনের আহ্বান জানাতে এসেছি। দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের উপর আস্থা রাখলে ক্ষতিগ্রস্ত হবে না বাংলাদেশ। এরপর পৃথকভাবে বৈঠক করেন জাপান ও সুইডেনের রাষ্ট্রদূতরা। যদিও আলোচনার বিষয়ে প্রকাশ্য কোনো মন্তব্য করেননি তারা। দিনের শেষ ভাগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। বৈঠক শেষে তিনি জানান, রোহিঙ্গা সংকট, অভিবাসন এবং পারস্পরিক সহযোগিতার নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় কিভাবে একসঙ্গে কাজ করা যায় সে বিষয়ে আমাদের অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। বিকেলে বৈঠকটি খুবই ইতিবাচক ছিল। সেখানে নানা বিষয়ের অগ্রগতি হয়েছে এবং এখন সেসব সিদ্ধান্ত বাস্তবায়ন ও পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়ার কাজ শুরু হবে। একাধিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্যের প্রসঙ্গ টেনে প্রশ্ন করা হলে তিনি বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ নিজের অগ্রাধিকার নিজেই ঠিক করবে। তা আমাদের রিলেশনস, অল আই উইল সে, যে এই মুহূর্তে বাংলাদেশ হ্যাজ দি বেস্ট ফরেন পলিসি ব্যালেন্সড রিলেশনস অ্যাক্রস the board with all our bilateral partners. এটা পসিবল কিভাবে হলো? পসিবল হয়েছে আমরা 2/3 ভোটে বিশাল ম্যান্ডেট নিয়ে আসছি। We can be bold, we can negotiate from a position of strength.
তিনি আরও বলেন, অতীতের মতো কোনো নির্দিষ্ট কাউকে খুশি রাখার কূটনীতি নয়, বরং বহুমাত্রিক অংশীদারিত্বের পথে এগোতে চায় বাংলাদেশ। আমরা তো কোনো আপনার লেজুর ভিত্তিক বা ইলিজিটিমেট গভর্নমেন্ট না। গত 15 বছর দেখছেন গুলামি গভর্নমেন্ট। এই গুলামি গভর্নমেন্ট তো না, আমাদের কিন্তু কেউ নাচাবে না। আমরা we will play in global affairs. We are a player now that will influence through soft power. সরকারের ভাষ্য অনুযায়ী চীন ও মালয়েশিয়া সফরে বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতার বিষয়গুলোই বেশি গুরুত্ব পাবে। সফর শেষে ভবিষ্যৎ কূটনৈতিক পরিকল্পনা নিয়েও সিদ্ধান্ত হবে বলে জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। মালয়েশিয়া ও চীন সফরে কাল দেশ ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দ্বিপাক্ষিক সফরের শুরুতে কাল সকালে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। সেখানে শ্রমবাজার খোলা, আসিয়ানের সদস্যপদ প্রাপ্তি সহ নানা বিষয়ে হবে আলোচনা। সেখান থেকে চীন যাবেন তারেক রহমান। সফরে তিস্তা বহুমুখী প্রকল্প সহ সমন্বিত নদী ও পানি ব্যবস্থাপনার পাশাপাশি দুই দেশের সামরিক যোগাযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হবে। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, সামরিক নিরাপত্তা, সুশাসন সহ চীনা প্রেসিডেন্টের 4 বৈশ্বিক উদ্যোগ নিয়ে ইতিবাচক ঢাকা। সরকার গঠনের 4 মাস পর রোববার প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দ্বিপাক্ষিক সফরে তার প্রথম গন্তব্য মালয়েশিয়া। 21 জুন কুয়ালালামপুর পৌঁছে 22 জুন দেশটির প্রধানমন্ত্রীর সাথে আনুষ্ঠানিক বৈঠক করবেন তিনি। সেখানে প্রাধান্য পাবে শ্রমবাজার খোলা, আসিয়ানের সদস্যপদ প্রাপ্তি ও মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা। সই হতে পারে সংস্কৃতি বিনিময় সহ কয়েকটি চুক্তি। মাননীয় প্রধানমন্ত্রী সফরকালে বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, কর্মী প্রেরণ, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা ও জনযোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে অধিকতর সহযোগিতা স্থাপনের বিষয়ে আলোচনা হবে। মালয়েশিয়া থেকে সরাসরি চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অনুষ্ঠানে 23 জুন যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ সময় বেশ কজন বিশ্ব নেতার সাথে বৈঠক হতে পারে তার। 25 জুন চীনা প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক। সেখানে প্রাধান্য পাচ্ছে সমন্বিত নদী ও পানি ব্যবস্থাপনা, বিশেষ করে পদ্মা ব্যারেজ ও তিস্তা বহুমুখী প্রকল্প নিয়ে আলোচনা। আর 26 জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের দেখা হবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে। সমন্বিত নদী ব্যবস্থাপনা বা ইন্টিগ্রেটেড ওয়াটার ম্যানেজমেন্ট একটা আলোচনার বিষয়, এবং আমি ধারণা করি সেই আলোচনা অনেক বিস্তৃত এবং সম্প্রসারিত। সেখানে আপনারা যে প্রসঙ্গগুলো তুলেছেন, তিস্তাতে আলোচনা হবেই বলে আমি ধারণা করি। আমরা তো তুলব সে প্রসঙ্গ। সেছাড়া অন্যান্য নদী ব্যবস্থাপনা বা ওয়াটার ম্যানেজমেন্টের ক্ষেত্র থেকে আরও আলোচনা বিস্তৃত হবে। ঢাকা বেইজিং সামরিক সহযোগিতা বাড়াতে চীনা প্রেসিডেন্টের গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ GSI ও গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ সহ 4টি উদ্যোগ নিয়ে বাংলাদেশ ইতিবাচক বলেও জানান সরকারের এই সর্বোচ্চ কূটনীতিক। সফরে 13টি সমঝোতা সহ মোট 17টি চুক্তি সই হওয়ার কথা। 4টি বৈশ্বিক উদ্যোগ আছে, সে 4টি বৈশ্বিক উদ্যোগে যোগ হওয়ার বিষয়টা আমরা মোটামুটি কনসিডার করছি। তবে আমরা একথা নিশ্চিত করে বলতে পারি, আমরা এই সকল 4টি উদ্যোগকেই সাধুবাদ জানাই, এবং প্রেসিডেন্ট শি যে বিশ্ব নিয়ে নতুন চিন্তা ভাবনা করছেন সেটাকে আমরা মনে করি একটি প্রশংসনীয় উদ্যোগ। মালয়েশিয়া ও চীন সফর শেষে 26 জুন রাতে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 13টা MOU, 2টো চুক্তি, একটা অ্যাকশন প্ল্যান, একটা প্রটোকল। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর ঘিরে উচ্ছ্বাস ও একরাশ প্রত্যাশা নিয়ে অপেক্ষায় প্রবাসী বাংলাদেশি ও বিএনপি নেতাকর্মীরা। এই সফরের মাধ্যমে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার আবার চালু সহ অবৈধ কর্মীদের বৈধ করার পথ সুগম হবে বলে প্রত্যাশা তাদের। কাল সন্ধ্যায় কুয়ালালামপুরে নেমে প্রবাসীদের সাথে মতবিনিময় করার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের। মালয়েশিয়া থেকে আরেফিন শাকিলের প্রতিবেদন। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফরের জন্য ভারত ও চীনকে এড়িয়ে মালয়েশিয়ার মতো দেশ বেছে নেওয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনার জন্ম দিলেও উৎসব চলছে কুয়ালালামপুরের প্রবাসীদের মাঝে।
প্রায় 12 বছর পর তারেক রহমানের আগমনের মাধ্যমে অবসান হতে যাচ্ছে দীর্ঘ প্রতীক্ষার। সফরকে উৎসবী রূপ দিতে মালয়েশিয়া বিএনপি ইউনিট দফায় দফায় করছে প্রস্তুতি সভা। শুধু আমি না, বিএনপির শত হাজার নেতাকর্মী, এখানে প্রায় 10 থেকে 15 লক্ষ প্রবাসী মালয়েশিয়া শ্রমিকরা আছে। তারা নতুন সরকারের নতুন প্রধানমন্ত্রী আসাতে অত্যন্ত আনন্দ আবেগে আপ্লুত এবং অত্যন্ত খুশি। বাংলাদেশি শ্রমিকদের শ্রমে ঘামে মালয়েশিয়ার অর্থনীতি দাঁড়িয়ে আছে, কিন্তু দীর্ঘদিন বঞ্চনার গল্প বুনছেন এদেশে থাকা বাংলাদেশিরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথমবারের মতো এই দ্বিপাক্ষিক সফরের মধ্য দিয়ে সেই অসম সময়ের সমাপ্তি ঘটবে, এমনটাই প্রত্যাশা করছেন এদেশের প্রবাসীরা। আমরা আশা করব আমাদের মালয়েশিয়া প্রবাসী যারা রেমিটেন্স যোদ্ধা, তাদের দীর্ঘদিনের অনেক অমীমাংসিত অনেকগুলো সমস্যা আছে, যেমন ভিসা সংক্রান্ত এবং কলিং সমস্যা, যারা অবৈধ আছে, অনিয়মিততা আছে, তাদেরকে নিয়মিত করার এই সমস্যাগুলো লাঘব করবেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে বাংলাদেশের সরকার প্রধান 2 দিনের জন্য রাষ্ট্রীয় সফরে আসলেও দ্বিপাক্ষিক সব বৈঠক হবে সোমবারে। তাই বৈঠকের আগে রোববার রাতে সুধী সমাবেশ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরকে ঘিরে মালয়েশিয়া এবং বাংলাদেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে সেটা আরও জোরালো হবে। ওনাকে বরণ করে নেওয়ার জন্য, ওনার জন্য, উনি যেহেতু এখন প্রধানমন্ত্রী, উনি রাষ্ট্রীয় প্রটোকলে আসছেন, সুতরাং আমাদের কিছু বাধ্যবাধকতা আছে নিয়মকানুনের, সিকিউরিটির। এটাকে মেনেই আমরা একটা সুধী সমাবেশের আয়োজন করেছি, সেখানে উনি আমাদের আসবেন। মালয়েশিয়া থেকে 23 জুন চীন যাবেন প্রধানমন্ত্রী। বেশ গুরুত্বপূর্ণ সেই সফরে কয়েকটি চুক্তি স্বাক্ষর সহ বিশ্ব অর্থনীতি ফোরামের সম্মেলনে যোগ দিবেন তারেক রহমান। ঢাকায় ফিরবেন 26 জুন। আরেফিন শাকিল, যমুনা নিউজ, মালয়েশিয়া। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে আনাগোনা বেড়েছে নতুন একটি সশস্ত্র সংগঠনের। চলতি বছর মিয়ানমারের চীন প্রদেশের পালেতোয়া টাউনশিপে এই সংগঠন আত্মপ্রকাশ করে। আরাকান আর্মির অত্যাচারে টিকতে না পেরে গেল 2 মাস ধরে বান্দরবানের রুমা ও থানচি সীমান্তে অবস্থান করছে সংগঠনের সদস্যরা, যারা খোদ বিজিবিকে চিঠি দিয়ে সীমান্তে অবাধে চলাচলের অনুরোধ জানিয়েছে। সেই চিঠির একটি কপি এসেছে যমুনা টেলিভিশনের হাতে। সম্প্রতি বান্দরবান ও সীমান্তের বিভিন্ন এলাকা ঘুরে নতুন এই সংগঠনের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছেন সহকর্মী রিয়াজ রায়হান। ছবি তুলেছেন আরেক সহকর্মী জিহাদ ইসলাম। সশস্ত্র এই দলটিকে প্রথমে দেখা যায় এপ্রিলের মাঝামাঝিতে বান্দরবানের বাংলাদেশ ভারত মিয়ানমার সংযোগস্থল বা তিনমুখ পিলার সংলগ্ন কেসপাই পাড়া এলাকায়। এরপর টংব্রাই, ডুলুচাঁদ, থান্দই, ক্রামসিপাড়া সহ বেশ কয়েকটি পাড়ায় তাদের উপস্থিতি দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। সবশেষ গেল মে মাসের শেষের দিকে তাদের দেখা যায় থানচি উপজেলার 3-2 ইউনিয়নের পাওপাড়া এলাকার একটি ঝিরিতে। এখানে বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীর খবর আমরা পেয়েছি, তার মধ্যে 2 জনকে খুঁজতে আমরা এসেছি এই তিন্দু বাজারে। দেখা যায় তাদের পাইকারি, যদিও বৈরী আবহাওয়া, অনেকেই ভয়ে এই বিষয়ে মুখ খুব একটা খুলতে চাচ্ছেন না, কারণ এখানে নানা ধরনের সমস্যা রয়েছে এই পাহাড়ে। সেই কারণে তারা খুব বুঝে কথা বলেন। আর গণমাধ্যম কর্মীদের সঙ্গে তো নয়, আমরা অন্যভাবে চেষ্টা করছি যদি 2 একজন প্রত্যক্ষদর্শী পাওয়া যায়। তিন্দু বাজার ও পাড়ায় এই ব্যাপারে ভয় কেউ মুখ খোলেননি, তবে বেশ কিছু তথ্য মিলেছে। সূত্র জানায় এখানকার পাওপাড়া থেকে সশস্ত্র এই দলটি গিয়েছিল তিন্দু বাজারের উল্টো পাশে অবস্থিত কামচিপাড়ায়। সেখানে পাড়া কারবারির ছেলে অংসাই খুমিকে প্রধান করে একটি কমিটিও করা হয়েছে বলে অন্তত 2 জন জনপ্রতিনিধি নিশ্চিত করেছেন। আমি তো বর্ষাতে একটা সংস্থা বা একটা রাজনীতি করলে এটা কমে, এটা মানে মাইটা বাঁধবে না, সবাইকে নিয়ে একটা সমস্যা করতে হবে। শুধু তাই নয়, স্থানীয়রা জানান রিমাক্রি ইউনিয়ন পরিষদ সদস্য লাংলুম খুমির ইঞ্জিন চালিত নৌকায় তিন্দুর রাজাপাথর এলাকায় দেখা গেছে এই সংগঠনের নেতা লাথওয়াইং খুমিকে। আবারও যেতে হবে তিন্দু এলাকায় এই সংগঠনটি সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর প্রয়োজন। জানা যায় নতুন এই সংগঠনটি মিয়ানমারের চীন প্রদেশের পালেতোয়া টাউনশিপ এলাকার খুমি ন্যাশনাল কংগ্রেস পার্টির সশস্ত্র শাখা খুমি পিপল ফোর্স বা কেপিএফ। খুমি এই সশস্ত্র গোষ্ঠীটি মূলত রেমাক্রি বিজেপির যে বিওপি রয়েছে তারপর থেকে তিন্দুর বিজেপির যে বিওপি, সেই 2 বিওপির মাঝখানে কোনো ধরনের চেকপোস্ট না থাকায় তারা এই সুযোগটি কাজে লাগায় এবং মাঝখান দিয়ে এই ধরনের বেশ কয়েকটি জিরিপথ রয়েছে। সেই জিরিপথ দিয়ে তিন্দু বাজারের উল্টো পাশে এবং তিন্দু বাজারের পাশে বা উপরে
দুটি খুবই পাড়া রয়েছে এবং এই দুটি খুবই পাড়ায় তারা পালাক্রমে অবস্থান করে, কখনো কখনো একসঙ্গে, কখনো কখনো ভাগ হয়ে তারা অবস্থান করে। গেল 25 মে সংগঠনটির পক্ষ থেকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিকে একটি চিঠি দেওয়া হয়, যাতে বাংলাদেশ সীমান্তে অবাধে চলাফেরার অনুরোধ জানানো হয়। এতে উল্লেখ করা হয়, চলতি বছরের ফেব্রুয়ারিতে সশস্ত্র এই সংগঠনটির যাত্রা শুরু হয়েছে। আরাকান আর্মি ও কুকি ন্যাশনাল আর্মি যৌথভাবে বাকি নৃগোষ্ঠীগুলোর উপর অত্যাচারের পাল্টা ব্যবস্থা হিসেবে এই সংগঠনের কার্যক্রম উল্লেখ করা হয় চিঠিতে। এর আগে একই ধরনের চিঠি দেওয়া হয় মিজোরামের মুখ্যমন্ত্রীর দপ্তরে, যেখানে বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী মিজোরামের লাংতলাই এলাকায় একটি প্রশিক্ষণ ক্যাম্পের অনুমতি চাওয়া হয়, যদিও মুখ্যমন্ত্রীর দপ্তর তা নাকচ করে দেন বলে বিভিন্ন মাধ্যমে জানা গেছে। সশস্ত্র এই সংগঠনের উপস্থিতি নিশ্চিত না করলেও বিজিবিকে দেওয়া চিঠির সত্যতা নিশ্চিত করেছেন বাহিনীর কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান। যমুনা নিউজকে তিনি জানান, পালেতুয়া টাউনশিপের এই খুমি সংগঠনের অনুরোধ রাখার কোনো সুযোগ নেই। আমাদের একটা বর্ডার পোস্টে আউটপোস্টে তারা একটা চিঠি পাঠিয়েছে স্থানীয় কারবারির মাধ্যমে, যে তারা ওপাশে তাদের যে নন স্ট্যান্ড অ্যাক্টর প্রেজেন্স আছে তাদের সাথে তাদের একটি সমস্যা হচ্ছে, অ্যান্ড দেন দে আর অলসো ওয়ান্ট টু ফর্ম অ্যান আর্মড গ্রুপ। এক্ষেত্রে তারা বিজিবির সাথে কথা বলতে চায়, বসতে চায়, অ্যান্ড দেন দে ওয়ান্টেড সাম সাপোর্ট। বাট এটা অ্যাকচুয়ালি আমাদের একটা খুব স্ট্রং একটা পজিশন হচ্ছে যে আমরা কিন্তু আমাদের সীমান্তের ভেতরে কোনো আর্মড গ্রুপকে আমরা অ্যালাউ করি না। এ সময় সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিতে বাহিনীর নেয়া নানা ব্যবস্থার উল্লেখ করেন রিজিয়ন কমান্ডার। যেমন সীমান্ত সড়ক যখন হয়ে যাবে তখন আমাদের বর্ডার আউটপোস্টগুলো আছে, এগুলো আমরা এখন যেখানে আছি সেখান থেকে আমরা আরও বর্ডার সীমান্ত সড়কের কাছাকাছি এগুলোকে আরও শিফট করব। তো এই তখন শিফট করলে বর্ডারের উপরে যে আমাদের নিয়ন্ত্রণ, বর্ডারের উপরে যে আমাদের যে নিরাপত্তার ব্যবস্থাটা আরও সুসংহত হবে। আদার দেন আওয়ার বর্ডার আউটপোস্ট, বিভিন্ন জায়গায় টেম্পোরারি ক্যাম্পস, চেকপোস্ট ইত্যাদি এই সমস্ত করেও কিন্তু আমরা বর্ডারের নিরাপত্তাটা নিশ্চিত করছি। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি নিয়ে দীর্ঘ সময় খোঁজখবর রাখছেন গবেষক আলতাফ পারভেজ। বলছেন, সীমান্ত এলাকায় নতুন নতুন সশস্ত্র সংগঠনের আনাগোনা নির্ভর করে মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির উপর। এই খুমিরা আপনি জানেন যে মিজোরামেও ঢুকতে চায়, আসা যাওয়া করতে চায়। আসলে এই যে ত্রিদেশীয় সীমান্তটা, যেটা ভারত, বাংলাদেশ, বর্মা যেখানে যুক্ত হয়েছে, এইখানে কোনো দেশের সীমান্তরক্ষীরাই একেবারে পূর্ণ নিরাপদ রাখতে পারে না। এটা এমন একটা এলাকা যেটা প্রাচীনকাল থেকে গেরিলা দলগুলোর আসা যাওয়া আছে, চোরাকারবারিদের আসা যাওয়া আছে, বিভিন্ন ডাকাত দলের আসা যাওয়া আছে। ফলে এখানে বাংলাদেশ সীমান্তরক্ষীদের নজরদারির কোনো ঘাটতি নেই, কিন্তু তারা এই সশস্ত্র যে কোনো ছোট ছোট গ্রুপের আসা যাওয়া পুরো ঠেকাতে পারবে না। এটা বর্মার পুরো রাজনৈতিক পরিস্থিতির সাথে সম্পর্কিত আর কি। শুধু খুমি নয়, গেল এক বছরে বান্দরবান, মিজোরাম ও চীন প্রদেশের ট্রাই জংশন ঘিরে আরও কয়েকটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে বলে জানিয়েছে বিভিন্ন মাধ্যম। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, থানচি, বান্দরবান। দুবাইয়ে আটক সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রত্যর্পণ আবেদন সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, আবেদনের সাথে পাঠানো হয়েছে ১৪৪ পৃষ্ঠার মামলার নথিপত্র। মন্ত্রীর আশ্বাস, শিগগিরই বেনজির আহমেদকে বাংলাদেশে ফেরত পাঠাবে আমিরাত। 12 জুন বেনজির আহমেদকে আটক করে দুবাই পুলিশ। এর আগেই ছিল ইন্টারপোলের রেড নোটিশ। এরপরই প্রত্যর্পণের জন্য প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত আরব আমিরাতে পাঠিয়েছে বাংলাদেশ সরকার। সচিবালয়ে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বেনজির আহমেদের বিরুদ্ধে চলমান মামলাগুলোর এজাহার, অভিযোগপত্র এবং অন্যান্য আনুষঙ্গিক তথ্য সহ ১৪৪ পৃষ্ঠার নথি আমিরাত কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় তাদেরও একটি আরবিতে ট্রান্সলেট করার বিষয় ছিল, একটা পিটিশন, সেটা করে ওই বিকেলেই তারা ডিপ্লোম্যাটিক ব্যাগে করে ইউএই গভর্নমেন্টের কাছে পাঠিয়েছে। দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দেশে বেনজির আহমেদের বিরুদ্ধে 6টি মামলা চলমান। এর মধ্যে একটির সাক্ষ্য গ্রহণ চলছে, বাকিগুলো তদন্তাধীন। কি আছে দুবাইয়ে পাঠানো নথিপত্রে? আদালতের নির্দেশে এরই মধ্যে সরকারের নিয়ন্ত্রণে এসেছে বেনজিরের 621 বিঘা জমি ও খামার, গুলশানে প্রায় ৯,২০০ বর্গফুট আয়তনের 4টি বিলাসবহুল ফ্ল্যাট এবং গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট। এছাড়া 33টি ব্যাংক হিসাব, 4টি বিও অ্যাকাউন্ট, সঞ্চয়পত্র ও বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা বিনিয়োগও অবরুদ্ধ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে লেক এভিনিউ ও লেক স্ট্রিটে থাকা 2টি বিলাসবহুল বাড়ি ইতিমধ্যে জব্দ করেছে মার্কিন কর্তৃপক্ষ। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার ব্যাংক হিসেবে থাকা অর্থ আদালতের আদেশে ফ্রিজ করা হয়েছে। দুবাইয়ে রিয়েল এস্টেট ও হোটেল খাতে বিপুল বেনামি বিনিয়োগের অভিযোগও এখন আন্তর্জাতিক তদন্তের আওতায়। দুদক ও সংশ্লিষ্ট সংস্থাগুলো এসব সম্পদের উৎস ও মালিকানা অনুসন্ধান করছে।
দুবাইয়ে আটকের পর এখন তাকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক চ্যানেলে কাজ করছে ঢাকা। এখন সে দেশের আদালত আইনি প্রক্রিয়া শেষে প্রত্যর্পণের বিষয়ে সিদ্ধান্ত নেবে। তবে আদালতের আদেশের বিরুদ্ধে আপিলের সুযোগও থাকবে বেনজিরের। আগে বিচার হবে সেখানকার মামলার, তারপর প্রত্যর্পণ বিষয়ে সিদ্ধান্ত। আমরা আশা করি ইউএই গভর্নমেন্ট যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব শিগগির তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবে। আমরা পারসুয়েশনে থাকব। দেশের ইতিহাসে সবচেয়ে ক্ষমতাধর পুলিশ কর্তাকে বিচারের আওতায় আনতে এখন নজর দুবাইয়ের আদালতের সিদ্ধান্তের দিকে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। সীমান্ত দিয়ে প্রতিবেশী দেশ থেকে পুশিন করার চেষ্টা চলছে। বাংলাদেশের দিকে কেউ কালো হাত বাড়ালে তা ভেঙে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। বিকেলে খুলনা সার্কিট হাউস ময়দানে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই হুঁশিয়ারি দেন তিনি। জামায়াত আমির অভিযোগ করেন বিএনপি জাতিকে দেয়া কথা রাখেনি। খুলনা সার্কিট হাউস ময়দান 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে সকাল থেকেই জড়ো হতে থাকেন জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সমাবেশে 11 দলীয় জোট নেতারা বলেন, এই দেশে দুটি পক্ষ তৈরি হয়েছে, একটি বাংলা পক্ষ আর অপরটি ভারত পক্ষ। ভারত পক্ষের লোকজনের এই দেশে ঠাঁই হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। এছাড়া বলেন, এই সরকার জনগণের সরকার নয়, এই সরকার ফ্যাসিবাদের পেছনে ধাবিত হচ্ছে বলেও মন্তব্য করেন 11 দলীয় জোট নেতারা। 18 কোটি মানুষকে আমরা বোঝাতে চাই, এই সরকার জনগণের সরকার নয়, এই সরকার কর্তৃত্ববাদী ফ্যাসিবাদের দিকে ধাবিত হয়েছে। এখান থেকে লাগাম টেনে আমাদের গণভোটের রায়কে কার্যকর করতে বাধ্য করতে হবে। আমরা বিএনপি ভাইদেরকে বলবো, বাংলাদেশে দুইটা পক্ষ, একটা হলো বাংলা পক্ষ আর একটা হলো ভারত পক্ষ। আপনারা যদি ভারত পক্ষে গিয়ে থাকেন, বাংলা পক্ষের সাথে আপনাদের কঠিন লড়াই হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন আমির ডাক্তার শফিকুর রহমান। ডাক্তার শফিক বলেন, সীমান্ত দিয়ে প্রতিবেশী দেশ থেকে পুশিন করার চেষ্টা চলছে। বলেন, বাংলাদেশের দিকে কেউ কালো হাত বাড়ালে তা ভেঙে দেয়া হবে। পুশিনের নামে একটা দেশ তাদের নাগরিকদেরকে অবৈধভাবে আমাদের দেশে ঠেলে দিতে চাচ্ছে। আমাদের মুষ্টিমেয় বিজিবি সদস্য সীমান্তে যখন দাঁড়িয়ে গেছে, জনগণ তখন তাদের ডান হাতে পরিণত হয়েছে। এই ডান হাত সারা বাংলাদেশের 20 কোটি মানুষ। অতএব আমরা চাই না আমাদের কোনো প্রতিবেশীর ঘুম এবং শান্তি কেড়ে নিতে। বিরোধী দলীয় এই নেতা বলেন, বিএনপি জাতিকে দেয়া কথা রাখেনি, ভুল সংশোধন করে তাদের জনগণের কাতারে আসার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। বিএনপি জাতির সাথে দেওয়া কথা রাখে নাই। আমরা বিএনপিকে বলছি, দেশ এবং জাতির স্বার্থে আপনারা ভুল করছেন, আপনারা ভুল সংশোধন করে জনগণের কাতারে আসুন, জনরায়কে সম্মান করুন। শোষণ, দুর্নীতি ও দলীয় প্রভাবমুক্ত মানবিক দেশ গড়তে যুব সমাজের প্রতি আহ্বান জানান বিরোধী দলীয় এই নেতা। জারিন অর্নি, যমুনা নিউজ। বিএনপি গণতন্ত্রের জন্য 50 বছর ধরে লড়াই করছে, আর জামায়াত গণতন্ত্রে বিশ্বাসী নয়, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে মুন্সিগঞ্জে বেশ কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণের পর জুলাই শহীদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন, আর তারেক রহমান গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই বিদেশে নির্বাসিত ছিলেন। তিনি বলেন, বিএনপি জনগণের সমর্থনে নির্বাচিত হয়েছে। জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি, তাই তারা গণতন্ত্র বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন ফখরুল। এ সময় মুন্সিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমরা একমাত্র দল যারা গণতন্ত্রের জন্য গত 50 বছর ধরে আমরা লড়াই করে আসছি, সংগ্রাম করেছি, প্রতিদিন প্রতি মুহূর্তে লড়াই করেছি। আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য বিদেশে নির্বাসিত অবস্থায় ছিলেন এবং জনগণের সমর্থনে 2/3 ভোটে। হামের উপসর্গ নিয়ে 24 ঘন্টায় মৃত্যু হয়েছে আরও 7 জনের। এর মধ্যে ঢাকা বিভাগে 6 জন এবং বরিশাল বিভাগে প্রাণ গেছে 1 জনের। সারা দেশে হাম উপসর্গ নিয়ে রোগী ভর্তি হয়েছে 887 জন। হামে আক্রান্ত রোগীদের ভিড় রয়েছে সিলেট, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও খুলনার বিভিন্ন হাসপাতালে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকট হওয়ায় ভোগান্তি বেড়েছে রোগী ও স্বজনদের। তবে হাম নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান চিকিৎসকদের।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্রুপ। প্রতিষ্ঠাবার্ষিকীকে টার্গেট করে দেশে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র করছে, তাই নিরাপত্তা নিশ্চিতে দেশজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এসব তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, মোহাম্মদপুর থেকে সন্ত্রাস পুরোপুরি নির্মূলে পরিকল্পনা আছে সরকারের। 2025 সালের মে মাসে অন্তর্বর্তী সরকার সন্ত্রাস বিরোধী আইনের অধীনে আওয়ামী লীগ ও এর সব সহযোগী সংগঠনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করে। জুলাই অভ্যুত্থানে হত্যা, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। বিভিন্ন সময় প্রকাশ্যে আসার চেষ্টা করে দলটি। 23 জুন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশে অস্থিরতা তৈরি করতে চাইছে কার্যক্রম নিষিদ্ধ দলটি। এ তথ্য জানিয়ে শঙ্কিত না হতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এটা একটা মাফিয়া পার্টি, তো তারা বাংলাদেশে উশৃঙ্খলা অস্থিরতা সৃষ্টি করতে চাইবে, তো পুলিশ বাহিনী তার দায়িত্ব পালন করবে, সেজন্য অ্যালার্ট করা হয়েছে সারা দেশে। গণমাধ্যমের প্রশ্নে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উঠে আসে উদ্বেগ। মন্ত্রী জানান, মোহাম্মদপুরের অপরাধ নিয়ন্ত্রণে পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। অপরাধীদের অভয়ারণ্য হয়েছে, সেটা ওভারনাইট নির্মূল করা সম্ভব হচ্ছে না, তবে আমরা কিছু পরিকল্পনা নিয়েছি, সেটা এখানে আমরা এখন বলতে চাই না, ফাঁস করতে চাই না। যে মোহাম্মদপুরকেও আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসবো ইনশাআল্লাহ, সেখানে অপরাধীদেরকে নির্মূল করা হবে। জনকল্যাণমুখী কাজের জন্য পুলিশের 15 সদস্যকে পুরস্কার প্রদান করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অনিষ্টকর কর্মে লিপ্ত থাকবে, সেগুলো যদি আমাদের নজরে আসে তাহলে সেজন্য আমরা পানিশমেন্ট দেব। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। স্বাগত সন্ধ্যার বাংলাদেশে। দ্রুততম সময়ের মধ্যে হাতিরঝিলের সৌন্দর্য অতীতের অবস্থায় ফিরিয়ে আনা হবে, এমনটা জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সকালে হাতিরঝিলে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে তিনি বলেন, দীর্ঘদিনের ময়লা জমে থাকায় ঝিলটি পরিষ্কারে সময় লাগবে। প্রতিমন্ত্রী বলেন, এলাকাটি ঘিরে ছিনতাই বেড়ে যাওয়ার অভিযোগও রয়েছে, তাই এখানে রাজুকের পক্ষ থেকে আনসার নিয়োগ করা হবে। এ সময় রাজুক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বলেন, হাতিরঝিল পরিচ্ছন্ন করতে 1 সপ্তাহ সময় দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রয়োজনে আরও লোকবল নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ করা হবে। হাতিরঝিলে সুয়ারেজ লাইন এবং ভাসমান ময়লা যাতে না থাকে, এই নিয়ে কাজ চলমান বলেও জানান তিনি। বগুড়ায় নিজ পরিবারের সদস্যদের নামে ইউনিয়ন পরিষদের নামকরণ প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে তা এড়িয়ে যান প্রতিমন্ত্রী মীর শাহে আলম। লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক হামলার জেরে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। বিবৃতিতে ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড জানায়, দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা চালানো যুক্তরাষ্ট্রের সাথে হওয়া সমঝোতার লঙ্ঘন, যার প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ করা হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে বলা হয়, এটি শত্রুপক্ষের প্রতিশ্রুতি ভঙ্গের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ। আগ্রাসন অব্যাহত থাকলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তেহরান। বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ, বিশ্বের প্রায় 1/5 তেল পরিবহন হয় এই প্রণালী দিয়ে। দর্শক, এই ছিল সন্ধ্যার বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।